নমস্কার, আমি শান্তনু এসে গেছি আপনাদের নির্ধারিত চেনা কবির ভালো লাগা কবিতায়। অতিথি কবি কবি অরুণ পাঠক। গতকালই আমি নোটিফিকেশন দিয়েছিলাম যে কবি অরুণ পাঠকের কবিতা নিয়ে আজকের অনুষ্ঠান হবে। একটু জল দিই। আজকের অনুষ্ঠান আমি করব, স্বাভাবিকভাবেই হাজির হয়ে গেছি, কিন্তু গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ, দারুণ একটা প্রখর অবস্থা আবহাওয়ার। ঠিক তেমনিভাবেই আমাদের করোনা পরিস্থিতিরও অবস্থা খুব একটা কিছুটা বেটার। এই জন্য বলবো যে যে একদম একদম ওপরের হাইয়েস্ট পিক পয়েন্ট থেকে এবার স্যাচুরেশনে নামছে, আস্তে আস্তে নামছে। দেখবেন প্রতিদিন হাসপাতাল থেকে ছাড়া পাওয়া আর প্রতিদিন হাসপাতাল হাসপাতাল আক্রান্ত হওয়া, এই দুটো মোটামুটি এক জায়গায় এসে গেছে। এবং আস্তে আস্তে এইটা এরম হবে, হাসপাতালে থেকে ছাড়া পাওয়াটা বেশি হবে, আক্রান্তের সংখ্যাটা কমবে, অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমবে। তারপর আবার আমাদের তৃতীয় ঢেউয়ের জন্য অপেক্ষা করতে হবে, আবার নভেম্বর ডিসেম্বরে। এইভাবে পাবলিক হেলথ বিশেষজ্ঞরা তাই বলছেন, ইজ দ্যাট লাইক অ্যান আর্থকোয়েক, ভূমিকম্পের মতো। ভূমিকম্পের মতো হবে। তো ভূমিকম্পে যেমন হয় একটা শক, তারপর আবার শক, আবার একটা আফটার শক, সেরকম আফটার শক করতে করতে এটা আস্তে 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 ম্রিয়মাণ হয়ে যাবে, সেটাই আশা করা যায়। ইতিমধ্যে ইমিউনাইজেশন অর্থাৎ ভ্যাকসিনেশন, যেটা সেই ভ্যাকসিনেশনটা কমপ্লিট এগিয়ে যাওয়ার কথা, যত দ্রুত সম্ভব সেরে ফেলা যায়। এইখানেই যাবো একটা বড় গাফিলতি দেখা দিচ্ছে, একটা চূড়ান্ত হয়রানি হ্যারাসমেন্ট দেখা দিচ্ছে। বন্ধুরা যারা দেখতে পাচ্ছেন তারা একটু কমেন্টস করবেন। ইতিমধ্যে আমাকে একজন বন্ধু কমেন্টস করেছেন, বাকিরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যারা দেখতে পাচ্ছেন বা যারা অনুষ্ঠানে এসছেন তারা কমেন্ট করলে আমি আমার কর্মসূচিতে এগিয়ে যেতে পারি, এগিয়ে যাব। ইতিমধ্যে যে কথাটা আমি আপনাদের বলে নিতে চাই সেটা হচ্ছে যে আর কয়েকদিন পর বাংলাদেশের কবি, ওপার বাংলার কবিদের কবিতা নিয়েও আমি এখানে আমার অনুভবের কথা বলতে শুরু করব। ওপার বাংলার কবিদের কবিতাও এই অনুষ্ঠানে স্থান পাওয়া উচিত। যদিও তাদের সঙ্গে আমার কারোরই সরাসরি চেনা নেই, পরিচয় নেই, সবটাই মরাটবদ্ধ নিস্তব্ধতার মধ্যে দিয়ে বা ফেসবুকের যে পেজগুলো আছে সেই পেজগুলোর মধ্যে দিয়ে তাদের সাথে আমার পরিচয়। তো ইতিমধ্যে আরো অনেক কবিও আমার সঙ্গে যোগাযোগ করেছেন। যেটা আমি বলতে চেয়েছিলাম আর কি, যে কবিরা নিজে থেকে বলুক যে আমার কবিতা আপনি পড়ুন। তো বা রেফারেন্সের মাধ্যমে যে একজন কবি আরো একজনকে রেফার করছেন যে এর কবিতাটা শান্তনু একটু দেখো, পড়া উচিত। সব কবিতা হবে, কিন্তু সেটা হচ্ছে যে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে এই জন্য যে সপ্তাহে মাত্র দুটো দিন এই প্রোগ্রামটা করার সুযোগ আছে আমার কাছে। তা দুজন করে কবি, ইতিমধ্যেই যদি 10জন কবির কবিতা আমি নিয়ে থাকি বা আমি নিজে সংগ্রহ করে প্ল্যান করে থাকি, তাহলে সেই 10জন কবির কবিতা করতে 5টা সপ্তাহ লেগে যাচ্ছে, একটা মাস লেগে যাচ্ছে। সুতরাং যারা আমার সঙ্গে যোগাযোগ করছেন বা বিভিন্ন কবির মাধ্যমে যোগাযোগ করছেন, অনেকেই আছেন, নৃপেন চক্রবর্তী আছেন, সোমা মুখার্জি আছেন, এদের মাধ্যমে আমার কাছে কয়েকজন কবির সেইভাবে এসছে। সো রীতাদির মাধ্যমে। তো যারা করছেন তাদের এটা বলবো যে একটু ধৈর্য ধরবেন। মনে করে নিন যে একটি অনিয়মিত লিটল ম্যাগাজিনে লেখা পাঠিয়েছেন, বেরোবে ঠিকই, কবে বেরোবে বলা যাচ্ছে না। বা এরা মনে করতে পারেন যে শারদীয়া সংখ্যায় লেখা পাঠিয়েছেন এখনই, সুতরাং শারদীয় সংখ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি কিন্তু কোনো বন্ধুদেরই সাড়া পাচ্ছি না, কেউই আসেননি কি এখনো।
কেউ এখনো পর্যন্ত একটু কমেন্টস করে বলবেন বন্ধু যে দেখতে পাচ্ছেন কিনা, কারণ আমি অনুষ্ঠানটা শুরু করতে পারছি না। কেউই আসতে পারছেন না। তুমি দেখতে পাচ্ছি কিন্তু বাকিদের কারো সাড়া নেই। কি করবো, অনুষ্ঠানটা চালিয়ে যাবো না চালাবো না বুঝতে পারছি না। কেউ দেখতে পাচ্ছেন না, কিছু কমেন্টসও করছেন না। এই তো ঠিক আছে, একদম একদম ঠিক আছে, পেয়েছি। সবাই দেখতে পাচ্ছি, এটাই আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, আমি তাহলে মূল প্রোগ্রামে চলে আসি। সেটা হচ্ছে যে অরুণ পাঠক, আমি যাদের সাথে কথা বললাম বা আমার মত প্রকাশের সুবিধা হয়েছে, তারা প্রায় অনেকেই বলেছেন যে তারা কবি হিসেবে অরুণ পাঠককে চেনেন, অরুণ পাঠকের কবিতা পড়েন, এবং এই অরুণ পাঠকের কবিতা একটি পরিচিত নাম আজকের বাংলা সাহিত্যের। আমার সঙ্গে অরুণবাবু সরাসরি প্রচার নেই। কিভাবে হয়েছিল সেটা হচ্ছে যে অরুণবাবুর একটি পত্রিকা আছে সাহিত্যের বেলাভূমি, যেটা উনি সম্পাদক, একটা ওয়েব ম্যাগাজিন। তাতে আমি একবার নিজেই লেখা পাঠিয়েছিলাম। সেই লেখা পাঠানোর মধ্যে দিয়ে তার সাথে আমার পরিচয় গড়ে ওঠে। তারপর উনি আবার আমাকে লেখা পাঠাতে বলেন, আরো লেখা পাঠাতে বলেন, এবং ফেসবুকের ফ্রেন্ডশিপের মধ্যে দিয়ে কবিতা পড়া। তারপর একদিন আমি নিজেই ওনাকে যোগাযোগ করি ওনার সাথে। আমার মনে হয় যে ওনার কবিতাও পড়া উচিত, একটা ডিফারেন্ট ফর্ম আছে ওনার কবিতা। তার আগে ওনার বাকি পরিচয়টা আমি আপনাদের কাছে, আমার সাথে পরিচয়ের পর্বটা তো বললাম। ইতিমধ্যে 2 দিন টেলিফোনে আমার সঙ্গে কথা হয়েছে। আগামী দিনে নিশ্চয়ই আরো বন্ধুত্ব বাড়বে, সেই আশাতেই থাকলাম। অরুণ পাঠকের জন্ম এবং স্থায়ী বসবাস দক্ষিণ 24 পরগনার ফলতা থানা, তার অন্তর্গত সোনাকাপা গ্রামে। বাবা গোষ্ঠবিহারী পাঠক এবং মা প্রণতি পাঠক উভয়ই আজ পৃথিবীতে নেই। থাকলে ওনারাও এই প্রোগ্রামটা নিশ্চয়ই দেখতেন, এনজয় করতেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে স্নাতকোত্তর করেছেন। শিক্ষণ যে ডিগ্রি, সেই ডিগ্রি তিনি প্রাপ্ত, এবং পেশাতেও তিনি শিক্ষক। যেটা আমি আগে বলেছিলাম, সাহিত্যের বেলাভূমি নামে একটি পত্রিকার তিনি সম্পাদক। ইতিমধ্যে প্রায় 12টি বই, কাব্যগ্রন্থ তার প্রকাশিত হয়েছে। 2002 সালে প্রশস্তির ভিন্ন রূপ, 2004 সালে প্রকাশিত হয়েছে ধ্বংসের সঙ্গে সমুদ্রের কথোপকথন, 2005 সালে প্রেমিকের ভাষা। তারপরে বেশ কিছুটা গ্যাপ দিয়ে 2010 সালে দ্বিতীয়বার একা, 2011 সালে অধমবর্ণের উত্তরায়ণ, 2013 সালে হয় তুমি হয় নক্ষত্র, 2015 সালে ব্যর্থ দ্বীপ নৌকা নিয়ে এসো, 2017 সালে সঙ্গীত ও শস্য হয়ে আছে, 2017 সালেই আবার অপ্রতিদ্বন্দ্বী, 2018 সালে তামসিক ধুলো, 2011 সালে সচ্চিদানন্দের 2018 সালে তামসিক ধুলো, 2020 সালে সচ্চিদানন্দের মাটি, এবং 2020 সালেই হাসি হাসি কান্নার বরফ। মোট 12টি বই আমি যতদূর জানতে পেরেছি, 12টি কাব্যগ্রন্থ তার প্রকাশিত হয়েছে। সম্মাননা ইতিমধ্যে তিনি পেয়েছেন শ্যাক সাহিত্য সম্মাননা, বনানী পুরস্কার, ভাগ্যবতী চট্টোপাধ্যায় স্মৃতি সাহিত্য পুরস্কার, শামসুল হক স্মৃতি সাহিত্য পুরস্কার। এটা হলো সংক্ষিপ্ত একটা পরিচয় অরুণ পাঠকের। কিন্তু আসল পরিচয় আমরা তার কবিতার মধ্যে পাবো। কবিতার একটা ডিফারেন্ট ফর্ম তার কাছে আছে, একটা ডিফারেন্ট কণ্ঠস্বর তিনি রাখছেন, সেই জন্যই কবিতা আরো আকর্ষণীয়। যদি এই বিষয়টায় একটা ব্যাপার হচ্ছে যে এই ধরনের যে ফর্মে উনি লিখছেন, সেই ফর্মে জনপ্রিয় হওয়ার সুযোগ কিছুটা কম। এই কারণেই যে অনেকেই এটাকে দুরূহ বলে একটু পাশ ফিরতে পারেন, সেই সুযোগ আছে। কিন্তু যদি আপনি
কবিতার একজন নিমগ্ন পাঠক হিসেবে বা সিরিয়াস পাঠক হিসেবে যদি আপনি এই কবিতার ভেতর অবগাহনে যান, কবিতাকে নিপেন্দার ভাষায় খনন করেন, তাহলে একটা ছবি আপনার কাছে আসবে যেটা অত্যন্ত সুন্দর, দারুণ কিছু মেসেজ নিয়ে আসবে। তবে অরুণ পাঠককে যত পড়বেন তত আপনার মনে হবে একটা আদ্যপান্ত প্রেমিক মানুষ, এবং তার কবিতার মূল উপজীব্য বিষয়ই হচ্ছে প্রেম, রোমান্টিকতা, এবং ভরপুর প্রেমের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কবিতার লেখেন। তার মধ্যে যন্ত্রণা আছে, বেদনা আছে, ঘৃণা আছে, সংশয় আছে, সবকিছু মিলিয়ে একটা টরিটুম্বুর অবস্থা। আপনি যত অবগাহনে যাবেন তত কবিতার মজা পাবেন। তাই প্রথম যে কবিতাটা পড়বো ওনার, অরুণ পাঠকের, কবিতার নাম খণ্ড, একটা রোমান্টিক প্রেমের কবিতা। এখনো বাঁচার জন্য প্রয়োজন তোমার বিশ্বাস, সমর্পণে কাটা কাটা শ্বাস পড়ছে, একটা শালীন সংযোগ খণ্ড খণ্ড তোমাকে ছড়িয়ে দিয়েছে রাস্তায়। আমি হাঁটবো না থেমে যাব, জানি না তো কোন খণ্ড কতটা করুন। যে কোনো বাতাস ফিরে যায় পুষ্পগন্ধে টলি না, দিন রাত সবই তো সমান, স্বপ্নের মতো সাক্ষাৎ, তুমি বেদনার ভয় আর উজ্জ্বল তৈরি আলোয় অন্তহীন। বকুলের শুকনো কঙ্কাল তুলে দেখি কবিতায় কতটা সৌরভ, আটকানো গেল না শরীর, সূক্ষ্মতা চোখের কোণে কোণে জলে, আমার শক্তির তীরে জল, তুমি কি রক্তে নিয়ে এলে? সংখ্যায় বাহন ভাসছে, সংখ্যায় নারকীয় লাল হচ্ছে কান, আমিও যাচ্ছি। খণ্ড কেন কাঁদো, খণ্ড কেন হাত বাড়াও বৃথা। একটা রোমান্টিক কথা এর মধ্যে রয়েছে, একটা সম্পূর্ণতাকে পাওয়ার ইচ্ছা, প্রবল বাসনা সম্পূর্ণতাকে পাওয়া। এই যে বলছেন তিনি যে আমি জানি না কোন খণ্ড কতটা করুন, একটা শালীন সংযোগ খণ্ড খণ্ড করে তোমায় ছড়িয়ে দিয়েছে রাস্তায়, মানে রাস্তায় মানে তাকে প্রায় ওপেন করে দেওয়া হয়েছে তোমার খণ্ডগুলো, যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন খণ্ড মানে এখানে তো মাংস খণ্ড না, শরীরের খণ্ড না, সতী ব্যবচ্ছেদ নয়, যদিও সেইভাবে অনেকটা কল্পনা আমার মনে হতে পারে, কিন্তু যেটা সেটা হচ্ছে যে এই যে খণ্ড খণ্ড বিভিন্ন অনুভূতি, আমার যেমন হয়েছে বিভিন্ন অনুভূতি, প্রেম, ভালোবাসা, ঘৃণা, সবটাই তোমার কাছে আজকে আজকে আমার আমার কাছে পরিষ্কার। এখনো বাঁচার জন্য, আমার যদি বাঁচতে চাই তাহলে তোমাকেই আমায় বিশ্বাস করতে হবে, তোমার বিশ্বাসটাই না দরকার। কিন্তু যখন সমর্পণে আসো তখন কাটা কাটা শ্বাস মানে একটা একটা দ্বিধা, একটা দ্বন্দ্ব, একটা উত্তেজনা সেটা আছে। এবং এই কবিতায় সবটাই আছে, প্রেম আছে, কাম আছে, লজ্জা আছে, এবং একটা জায়গায় তিনি যখন বলছেন যে কতটা উদ্বেগ, আবার উদ্বেগ থাকলেও তাকে টলাতে পারছে না কেউ। এই যে কোনো বাতাস ফিরে যায় পুষ্পগন্ধে টলি, অর্থাৎ কোনো প্রলোভনে আমি কিন্তু টলছি না। আবার যে কবি বলছেন যে আমি কোনো প্রলোভনে টলি না, তিনি আবার বকুলের শুকনো কঙ্কাল তুলে দেখছেন। এই যেন লাইনটা খুব অসাধারণ। তো যে বকুলের শুকনো কঙ্কাল তুলে দেখি, বকুলের শুকনো কঙ্কাল তিনি তুলে দেখছেন, যে সেইটা কতটা ট্রান্সফার হয়েছে কবিতায়। অসম্ভব সুন্দর একটি লাইন তিনি উপহার দিয়েছেন, বকুলের শুকনো কঙ্কাল তুলে দেখি কবিতায় কতটা সৌরভ, কতটা ট্রান্সফার হলো ফুলের গন্ধ, সেটা বকুল তো নিঃশেষ হয়ে গেছে, শুকিয়ে গেছে, সেটাই শুকনো ফুলই তুলে দেখছি। তো সেই যে শুকিয়ে গেল, তার ফুলটার সৌরভটা কোথায় গেল, কবিতায় গেল কি, কোথায় গেল? আবার তিনি দেহজ ভালোবাসায়, শারীরিক ভালোবাসায় এসে বলছেন আটকানো গেল না শরীর, সূক্ষ্মতা চোখের কোণে জলে। এই যে যত দুঃখ ক্ষত অভিক্ষত, যে বলছে তুমি কি রক্তে নিয়ে এলে, আমার শক্তির তীরে জল, তুমি কি রক্তে নিয়ে এলে। আবার যখন চলে যাচ্ছেন তার মধ্যেও তিনি বলছেন, আবার যে কথাটা এসছেন, যে আমি কোনো খণ্ডতায় বিশ্বাস করি না, আমার সম্পূর্ণতা চাই। তাই বলছেন যে আমি যাচ্ছি, খণ্ড কেন কাঁদো, আমি নিলাম না তোমার খণ্ড খণ্ড যে অনুভূতিগুলো, সেই খণ্ড খণ্ড অনুভূতি, একটু প্রেম আর ঘৃণাটা নেবো না,
এরকম নয়, আমি প্রেমটাও নেবো, আমি ঘৃণাটাও নেবো, আমি বিদ্বেষটাও নেবো, আমি বিষাদটাও নেবো, এই সবটাই আমি নেবো। খণ্ড কেন কাঁদো, খণ্ড কেন হাত বাড়াও বৃথা। তুমি হাত বাড়িয়ে আছো খণ্ডগুলো, কিন্তু আমি সেই অনুভূতিগুলি নিচ্ছি না। আমি সবটাই চাই তোমাকে, স্বপ্নের মতো সাক্ষাৎ, স্বপ্নের মতো সাক্ষাৎ চাই, এবং সেইটা স্বপ্নটা যেন বাস্তব হয় তার মতো চলে আসি। খুব সুন্দর একটি কবিতা, কবিতার ভেতরে যেতে হয়। তাজিমুর আরেক বন্ধু তিনি কমেন্ট করেছেন যে অরুণ পাঠক স্বতন্ত্র, তার স্বতন্ত্র স্বর এই সময়ে সত্যি স্বতন্ত্র স্বর। সেই জন্যই তো তাজিমুর ভাই আমি এই জন্য বেছেছি অরুণ পাঠককে এই কবিতায়, সত্যি স্বতন্ত্র স্বর। দ্বিতীয় কবিতায় আমি যাচ্ছি, সত্তা, একটা আত্ম অনুসন্ধানের কবিতা। দ্বিতীয় কবিতা হচ্ছে সত্তা। সম্পূর্ণ সত্তার কাছে ঘুরে মরছে নির্ভীত ফড়িং। আমি সম্পূর্ণ নদীতে তোমার অননুভূত হাত ঢেউ বড়া দাক্ষিণ্যকে আশ্রয় দিয়েছে করতলে। যেভাবেই হোক সম্পূর্ণতা রাখা আছে। বিষাদ ক্লান্তির ঘরে ঘুরে ঘুরে এক চক্র না পাওয়া ছেড়ে সেই দুর্দান্ত ফড়িনের ডানা ছুঁই। আমি একটা মরে যাওয়া লোক। যত বেশি জীবিত শৌখিন দেখছো, তত বেশি মরা। অন্ধকার প্রাণীকুলে শীত রক্তে হেঁটে হেঁটে অবসাদ কাটাকুটি করি মরা মরা স্বপ্ন। হাড় গোড় ফেলে রেখে মিশে যাচ্ছে জনস্রোতে, হয়তোবা জুজু হয়ে যাব। আমার মাথার কোনো মূল্য নেই, তার গজি ওঠার কোনো কারণও ছিল না। তুমি যে সমাজকে আয়ু দিচ্ছ তা আমার অস্তিত্বকে স্বীকার করে না, কিন্তু মগ্ন এক জীবনের প্রয়োজনে আমাকে গড়াতে হচ্ছে। আমার পৃথিবী, তোমার সংযোগ সেই পৃথিবীর একক সত্তার কাছে এনে রাখে গর্হিত মাদক। যখনই তা গড়ে ওঠে বিভাজিত তুমি থেকে, তোমার ছায়াটি আমার আমার। এটাও একটি আত্ম অনুসন্ধানের কবিতা বলে আমার মনে হয়েছে। রোমান্টিকতা তো অবশ্যই আছে, তুমি এবং সেই অদৃশ্য তুমি, নাচে না তুমি, কে সে তুমি, রহস্যময়ী তুমি। সেই তুমি থেকে, সেই তুমিকে স্পর্শ করে যাওয়া প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা কবিতার শব্দ, প্রত্যেকটা অনুভব একটা সম্পূর্ণ সত্তার কাছে ফড়িং, নির্ভীত একটা ফড়িং, সেটা ঘুরে মরছে। এবং এই যে একটা অপরিসীম দাক্ষিণ্য তুমি তুলে রেখেছো তোমার করতলে, একটা অপরিসীম ঢেউ ভরা দাক্ষিণ্যকে আশ্রয় দিয়েছো করতলে। কত সুন্দর কথা, ঢেউ ভরা দাক্ষিণ্যকে আশ্রয় দিয়েছো করতলে। সেখান থেকে আছে, কিন্তু সবই আছে, কিন্তু সেই যে তুমি দানই অনেক, দান করার অনেক কিছু তোমার কাছে রেখেছো, সবকিছু নিয়েছো, কিন্তু আমাকে দান করতে এসে কোনো লাভ নেই, কারণ আমি একটা মরে যাওয়া লোক। নিজের আত্ম অনুসন্ধানে নিজেকে যখন চিড়ছেন কবি, তখন তিনি বলছেন আমি প্রাণহীন, প্রাণহীন সত্তা। তোমরা যত বেশি দেখছো জীবিত, যত বেশি মনে করছে যে আমি জীবিত, আমি শৌখিন, কিন্তু আসলে ভেতরে ভেতরে ততটাই মরে গেছে। কিন্তু মরে যাওয়ার মধ্যেও, এই মরে যাওয়ার মধ্যে তিনি যে অবগাহনে যাচ্ছেন সেটা হচ্ছে যে শীত রক্তে হেঁটে হেঁটে, অন্ধকার প্রাণীকুলে শীত রক্তে হেঁটে হেঁটে অবসাদ কাটাকুটি করি। তিনি মরে গেছেন মানে শেষ হয়ে যাননি, অবসাদটাকে কাটছেন। সরীসৃপ রক্তের মধ্যে নিজেকে শূন্য মনে করছেন। নিজেকে শূন্য মনে করা এবং অনুভূতিহীন একটা সরীসৃপ, সেই জায়গায় গিয়ে তিনি সমস্ত কাটাগুলি, অর্থাৎ সমস্ত নেতিগুলোকে তিনি কাটছেন। হাড় গোড় সেগুলো ফেলে রেখে মিশে যাচ্ছে জনস্রোতে। হাড় গোড় ফেলে রাখছি, অবয়বহীন একটা জুজু হয়ে যাওয়ার কথা তিনি বলেছেন, কিন্তু হাড় গোড়হীন অবয়বেও তিনি মিশে যাবেন জনারণ্যে। তাহলে দুটো প্রশ্ন দাঁড়ায়, এক, জন অরণ্যে তাদেরও কি হাড় গোড় নেই? তারাও কি সরীসৃপের মতো অবয়বহীন বঞ্চিত তারা? নাকি তিনি সবকিছু ত্যাগ করে আসল মানুষের ভিড়ে, সত্যিকারের জন অরণ্য, সেখানে ফিরছেন? আবার তিনি বলছেন আমার মাথার কোনো মূল্য নেই, এবং সেটা যে গজি ওঠা তারও কোনো দরকার হয়তো ছিল না। অর্থাৎ আমার এই জীবনের অর্থাৎ আকৃতিটা এইটার, এই নিজের সত্তাকেই চ্যালেঞ্জ করা, নিজেকেই নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই চ্যালেঞ্জ করা, এটা খুব
খুব সাহসিকতার সঙ্গে তিনি করেছেন নিজের সঙ্গে, যে আমার কোনো দরকার ছিল না, হয়তো কোনো একটা বেদনা, কোনো একটা ব্যথা, কোনো একটা ক্ষত, সেই ক্ষত থেকে তার এই রক্তপাত, এবং সেই রক্তপাত কবিতায় এসেছে। এবং তোমার জগতে আমার, তুমি যে জগৎটাকে আয়ু দিচ্ছ, তুমি যে জগৎটাকে বাঁচিয়ে রাখছো, তোমার যে জগৎ, যাকে তুমি হৃত্যপুষ্ট করছো, তোমার সেই জগৎ, সেই জগতের কোনো, সেই জগতে আমার কোনো স্থান নেই। আমার নিজস্ব একটা জগৎ আছে, যে জগৎকে আমি আমার নিজের প্রয়োজনীয় একটা জগৎ আমি গড়ে তুলছি, সেই জগৎ। এবং শেষটা করেছেন এত সুন্দর, সেই সংযোগ। কিন্তু তোমার মধ্যে যে ডুয়েলিটি, তোমার মধ্যে যে একটা 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 দ্বৈত চরিত্র আছে, তুমি আমাকেও চাইছো, আবার আবার তুমি তোমার যে জগৎটা তৈরি করছো সেটারও একটা প্রায়োরিটি আছে। এই মাঝখানে যে সংযোগটা, সেখানে তুমি একটা মাদকতা রেখে যাচ্ছ, যে মাদকতায় আমি প্রলুব্ধ হব, কিন্তু আমি প্রলুব্ধ হচ্ছি না। তাই আমি তোমাকে না পেলেও আমি তোমার ছায়া, তুমি যখন দ্বিভাজিত হচ্ছ, মাঝখান থেকে ভাগ হয়ে যাচ্ছ, আমি তোমাকে না পেলেও আমি তোমার ছায়াটাই পাচ্ছি। সেই ছায়াটাই নয় আমার। খুব রোমান্টিক ভাবে, খুব প্রেমের সাথে, খুব নিবিড়তার সাথে বলেছেন, যখনই গড়ে ওঠে দ্বিভাজিত তুমি থেকে, তোমার ছায়াটি আমার। তুমি যখন বিভাজিত হচ্ছ, তখন সেই ছায়াটা আমার। খুব সুন্দর, খুব খুব বড় প্রেমিক মন এই কথা বলতে পারে, যে তোমার ছায়া, ছায়ায় কোনো খাদ নেই, ছায়ায় কোনো রং নেই, সবটাই ডার্ক, কালো, কিন্তু সেই কালোটাই আমি নেব। তোমার যা কিছু অন্ধকার, সে অন্ধকারটাই আমাকে দাও। অনেক বড় প্রেমিক মনের কবিতা তিনি রাখলেন। এবং এটা মনে হয় আমাদের সবার একটা, সবার জীবনের একটা ছবি, একটা অপূর্ণতার ছবি। সেই অপূর্ণতার ছবি তিনি এঁকেছেন এই কবিতায়। খুব ভালো লাগলো। আমরা পরের কবিতায় যাই। পরের কবিতা হচ্ছে অনামিকা। একটা সমস্যা আছে, ঝড় উঠেছে। ঠিক আছে, দেখছি আমি যতক্ষণ চালানো যায় প্রোগ্রামটা, তারপর একটুখানি হয়তো জানলা দরজাটা বন্ধ করতে হবে। এত গরম ছিল, জানলা দরজাটা খোলা রেখেই আজকে অনুষ্ঠানটা করছি। সেরকম হলে জানলা দরজাটা বন্ধ করতে হয় একটু। এই যা হাত বাড়ানোর আগেই তুমি ফুরিয়ে যাচ্ছ। ভোর থেকে রাস্তায় নামলে এই তুলনামূলক স্বর ভাষাভেদ ভুলে রাস্তা থেকে ঈশ্বর কুড়োয়। পঙ্গু ফুল বিষাদ ছেড়েছে জনমনে, তুমি সঠিক সঠিক পাতাটি দুলিয়ে দিয়ে যাও। আমার শূন্যতা আধার সমেত কণ্ঠ ধরা অপারগ লতার মতো, তবুও তো স্মরণ পথ চেনা ছায়া দেয় মানুষকে। মানুষ, তবুও তো স্মরণ পথ চেনা ছায়া মানুষকে দেয়। রথ নামে রাস্তা অভিষেকে পুরনো শোকের স্বর ভুলে ভুলে যায়। তোমার নকশায় রংবাজি ধরে, দূরত্ব ছিল না এসবের। দূরের শ্রীমুখ থেকে সুন্দর ঠিক এসে যেত। আরো কি কপট উষা স্বপ্নকে স্থায়িত্ব দেবে প্রশ্নহীন কটু মিথ্যাচারে? আমি রাস্তাপ্রিয় নন্দন তামস, এক ক্ষত শিল্পাকৃতি। ভাসছি, উড়ছি, হাঁটা হাঁটা খেলার দস্তুর তুমি নেবে। এই প্রাণ পণ্যকে হটিয়ে কণ্ঠে কণ্ঠে উদ্দেশ্য, আদেশ, চোখে চোখে রত্নের মুগ্ধ ঝিলিক, তাজা গান, মরতে মরতে গাওয়ার সাহস এই অনামিকা সঞ্চয় করেছে। একটা কবিতার ছত্রে ছত্রে একটা ব্যথার কবিতা, ব্যথার একটা অপূর্ণতা। যে অপূর্ণতা আমি আগের কবিতায় পড়েছিলাম। না, তুমি দরজা বন্ধ করে দর্শন করো। এক অপূর্ণতার কবিতা আমরা আগের বার পড়েছিলাম, এবারও সেটা আছে। চাইবার আগেই ফুরিয়ে যাচ্ছ তুমি, তুমি সকলকে বিলোচ্ছ, কিন্তু আমি চাইবার হাত বাড়ানোর আগেই তুমি নিঃশেষিত। কিন্তু তুমি সত্য এবং ঈশ্বরকে জানো। দুঃখ, শোক, এগুলো সবটাই ভুলে যাচ্ছি, বারবার ভুলে যাই। কিন্তু তা সত্ত্বেও আমার মিথ্যা স্বপ্ন দেখা শুরু। সেই স্বপ্ন আমি দেখতেই থাকি।
এবং আমার আধার, এই সেই আবার একটা যেন নিজেকে নিজেকে চ্যালেঞ্জ করা, নিজেকে শূন্যতা, নিজে একটা শূন্য একটা অবয়ব থেকে সে আবার তিনি বলছেন আমার শূন্যতা আধার সমেত, আধার আছে কিন্তু সেখানে শূন্যতা, কণ্ঠ ধরা অপারগ লতার মতো একটা, মানে আমার কণ্ঠে কোনো প্রতিবাদও নেই, সজোর কোনো কথাও নেই, খুব লতানো, অপরের ওপর আশ্রিত একটা কণ্ঠস্বর আমার। এবং পথ যদি পুরনো হয় সে তো মানুষকে ছায়া দেয়, পুরনো ছায়া, কিন্তু এখানে পথ, এখানে রথও, নতুন নতুন রাস্তা, মানে আমার যাওয়ার যে খুব সুন্দর বলেছেন, রথ নামে রাস্তা অভিষেকে, রাস্তাটাকে অভিষেক করে মানে নতুন নতুন রাস্তাকে তার এই হয়। এবং আলটিমেটলি যেটা হয় যে স্বপ্ন দেখাটা থাকেই, এবং এই স্বপ্ন দেখতে দেখতে অদ্ভুতভাবে বলেছেন যে মরতে মরতে গাওয়ার যে সাহস, যে আমি মরবো তবু গান গাইতে গাইতে মরবো, গান মানে স্বপ্নের গান, জীবনের গান, ভালোবাসার গান। অনামিকায় সেই সাহসটা সঞ্চয় করেছে। অনামিকা মানে হচ্ছে রিং ফিঙ্গার, যেখানে মানুষ তার প্রিয়জনের স্মৃতিচিহ্ন রাখে। এবং আমাদের ওই সব সব ধর্মেই আর কি, সেটা হচ্ছে যে ওই বাগদানের যে আংটি, সেটা রিং ফিঙ্গারেই পরানো হয়। সেই রিং ফিঙ্গার যেখানে যে প্রেমের বিষয় থাকে, কনিষ্ঠা বা তর্জনীর কথা নেই, প্রত্যেকটা আঙুলের আলাদা আলাদা এ আছে, ঠিক সেই জায়গায় যখন তিনি বলছেন যে আমার অনামিকায় সঞ্চয় করেছে, তো প্রেমের মধ্যেই এই গান গাইতে গাইতে মরারও সাহস সঞ্চয় করেছি, একটা ভরপুর প্রেমের কবিতা। এর পরের কবিতায় আমি যাব। কবিতার নাম আহুতি। আজ আহুতির দিন, সকল আনন্দ ধুলোতে ও স্রোতে সবুজ হয়ে উঠছে। তোমার আঙুলে ধরা সেলাইয়ের সূচ আমার পায়ের তলা রক্তে ভিজে গেল। ছায়া ছায়া চোখ দেখছি যোগ সাহায্যে জানালায়, বাইরে বিষণ্ণ মেঘ, আমি এক ডানাওয়ালা নৌকো হয়ে আছি। সে নৌকার চোখ হলো তোমার আশ্রয়। প্রেম কি হিংসা নয়? ফুল আর ছুরি একসঙ্গে দুহাত বাড়িয়ে রাখে, মন আর মননে সাজানো বাহাদুরি নির্মম তাকিয়ে থাকে শ্রীযুক্তার দিকে। আমি আজ যথার্থ প্রণয়ী, আমার সমস্ত প্রেমিকা চাইছে আমি কাঁদি, নচ্ছাড় পাগল বনে যাই, প্রত্যেক স্টেশনে বাস স্টপে ঘুরি, যেখানে তারাও প্রতিবেশী। আমি শিব ধরে আছি, জটায় জটায় সব সর্বমুখী নারী মোহনা খুঁজছে। তুমি মাত্র আত্মমগ্ন শিব সহযোগী, অন্ন বাড়িয়ে রেখেছ আধারে, যে আধারে ভামহের ঘর, যে আধারে কালিদাস প্রতিদিন ফিরে আসে দৈতার কাছে, কারণ জয়ের মতো অকারণ প্রফুল্লতা এসে সার্থক করে যায় ঈশ্বর প্রদান। খুব সুন্দর কবিতা, একদম প্রেমও তো একটা উৎসর্গ। কেদারদা লিখেছেন অন্যরকম কবিতা, শুনছি বেশ ভালো। তো আজ আহুতির দিন, নিজেকে নিঃস্ব করার দিন, নিজেকে উৎসর্গ করার দিন। যতই কষ্ট হোক, আসলে আহুতি তো নিজের যে খারাপ দিকগুলো আছে সেইগুলোকেই দিতে হয়। কিন্তু আমরা, কিছু মনে করবেন না যারা বিশ্বাস করেন, তারা এই আহুতিটা নিরীহ কিছু পশুদের ওপর প্রয়োগ করে একটা স্যাটিসফ্যাকশনের জায়গায় যাই। আমার খুব কঠিন রোগ হয়েছে তাই আমি পাঁঠা বলি দেবো, আমার মৃত্যুর বিপদটা কেটে যাক, সেই তার একটা পাঁঠার ওপর দিয়ে যাক। কিন্তু কোথাও কোনো জায়গাতে যদি খুব বিশ্লেষণে যান তাহলে দেখবেন সব জায়গাতেই বলা হয়েছে যে নিজের ভেতরের যে খারাপ দিকগুলো আছে সেইগুলোকে বলি দেওয়ার কথা, সেগুলোকে আহুতি দেওয়ার কথা। তো সিমিলারলি প্রেমেও আহুতি দেওয়ার দিক। সকল আনন্দে ধুলোতে স্রোতে সবুজ হয়ে উঠছে, মানে এই আহুতি পেয়ে যা মলিনতা ছিল সমস্ত মলিনতাগুলো কেটে যাচ্ছে, এবং নতুন করে কিশলয়ের পাতা বা কিশলয়ের আসছে, চিরসবুজ নতুন কেউ জন্মাচ্ছে আহুতির মধ্যে দিয়ে। আর তোমার আঙুলে ধরা সূচ
সূচ দিয়ে এই সমস্ত যে খণ্ড খণ্ড খারাপ দিকগুলো আছে সেগুলো ফেলে দিয়ে যে ভালো দিকগুলো আছে সেগুলোকে তুমি সেলাই করছো। কিন্তু আমার যেহেতু আমি আহুতি দিচ্ছি নিজেকে, এই রক্তে আমার পাটা ভিজে যাচ্ছে। ছায়া ছায়া চোখ দেখছি যোগ সাহায্যে জানলায় খুব সুন্দর একটা জায়গায় আসছেন যেখানে কিছুটা মানে কি বলবো যে একটা কবিতাটা উচ্চতায় যেখানে উঠছে আর কি, কবিতা যে জায়গাটায় কবিতার উঠছে যে আমি এক ডানাওলা নৌকা হয়ে আছি। আমি এক ডানাওলা নৌকা, পরাবাস্তব বা সাররিয়ালিজমের মতো, যে আমি এক ডানাওয়ালা নৌকো হয়ে আছি, সে নৌকার চোখ হলো তোমার আশ্রয়। নৌকারও চোখ, নৌকার ডানা, এবং সেটা হলো তোমার আশ্রয়, সেই তোমার কাছেই ফিরে যাওয়া বারবার। তার পরের প্রশ্নেই তিনি প্রশ্ন করছেন, তিনি বলছেন রিয়েলিটিটা, সেটা যে প্রেমও কি হিংসা নয়? একসঙ্গে ফুল আর ছুরি সে ধরে থাকে, দুহাত বাড়িয়ে রাখে। এবং সব থেকে যেটা পাগল করে দেওয়ার মতো কথা সেটা হচ্ছে যে আমি আর যথার্থ প্রণয়ী, আমার সমস্ত প্রেমিকা চাই। এটা খুব সাহসিকতার সঙ্গে তিনি বললেন। একজন এতক্ষণ ধরে আমরা যেটা ভ্রমের মধ্যে ছিলাম বা একটা এর মধ্যে ছিলাম যে একজন একজন তুমি তুমি তুমি, এইখানে তুমিটা কিন্তু এই কবিতায় তুমিটা কিন্তু অনেকগুলো তুমিতে পরিণত। প্রত্যেকের জীবনে এটা আছে, অস্বীকার করে লাভ নেই। এগুলোর ব্যাপার নিয়ে আমাদের ঠিক মনে করি যে আমরা কোনো ভালগারিজমের দিকে যাচ্ছি, কিন্তু তা নয়। এগুলো এগুলো খুব প্রাপ্তবয়স্ক আলোচনা। একটা নারী বা একটা পুরুষ কারো কারো জীবনে, সেটা সংসার ভালোবাসা ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, কিন্তু সকলের মধ্যেই বহুগামিতা কাজ করে। সাহস স্বীকার করুন বা না করুন, বহুগামিতা কাজ করে, তার স্বপ্ন কাজ করে। সাহস হয় না, সুযোগ হয় না, কিন্তু সেটা কাজ করে। এখানে সেই তুমি, অনেক তুমি, আমার যথাযথ আমার পুরনো প্রেম, আমার কলেজের প্রেম, আমার কোচিংয়ের প্রেম, আমার আমার অফিসের প্রেম, পাড়ার বৌদির প্রতি প্রেম, সব প্রেম তারা চাইছে। আমি আর যথার্থ প্রণয়ী হয়েছি, সব প্রেম চাইছে আমি পাগল হয়ে যাই তার প্রেম। এবং তারাও কি অসম্ভব সুন্দর আমরা যে স্টেশনে, বাজারে, বাস স্টপে আমি পাগল বনে যাই এবং সেখানে ঘুরে বেড়াই, সেখানে তারাও প্রতিবেশী হবে, যেখানে তারাও প্রতিবেশী, তারাও পাগল হয়েছে আমার প্রেমে, আমিও পাগল। সেই সমস্ত পাগল মিলেমিশে গিয়ে একটা কাণ্ড কারখানা তৈরি হওয়ার মতো খুব সুন্দরভাবে লিখেছেন। খুব সুন্দর লেগেছে। এবং পরের দিকে তো তিনি একেবারে কোথায় চলে গেলেন যে জটায় জটায় সব সর্বসুখী নারী, যারা সর্বসুখ চায় তারা স্বামীর মানে শিবের মতো শিবরাত্রিরে শিবের মাথায় জল ঢালে আর প্রার্থনা করে যেন এই জন্মে শিবের মতো স্বামী পাওয়া যায়। জটায় জটায় শিবের জটায় জটায় সর্বসুখ, সর্বসুখী নারী মোহনা খুঁজছে, যেখানে সঙ্গম হবে, যেখানে মিশে যাবে, একাকার হয়ে যাবে। খুব সুন্দর, খুব সুন্দর কবিতা, বারবার বারবার। এবং সেখানে তিনি বলছেন যে যে আধারে কালিদাস প্রতিদিন ফিরে ফিরে আসে দৈতার কাছে। অসম্ভব সুন্দর কবিতা। সত্য প্রেমিক একবার বলছেন পাগল, হ্যাঁ ঠিকই, পাগল থেকেই রিলেশনে শিব এলেন। শিবও তো পাগল, জটাধারী, তাণ্ডব নৃত্য কখন যে রেগে যাবে কি হবে কেউ জানে না। পাগলের সাথে বাস স্টপে ঘোরা পাগলের সাথে, স্টেশনের ধারে পাগলের সাথে তিনি শিবের তুলনা করে নিয়ে এলেন। এত সুন্দর লিঙ্ক আপ করেছেন শিবের সাথে। এবং সেখানেই তো মানুষ, সেও এক পাগলকে খুঁজে বেড়াচ্ছে মানুষ। বাস স্টপেও যখন আমার নারীরা চাইছে আমি ঘুরে বেড়াই শিব হয়ে, তেমনি শিবের জটাতেই তো তারা খুঁজছে সবকিছু। এবং তিনি তো শিবকেই প্রেমিক বললেন, কালিদাসকে প্রেমিক বললেন। মেঘদূতম, মেঘদূত রচয়িতা কালিদাস, সেই কালিদাস, কালিদাসকে তিনি সেই সত্যিকারের প্রেমিক বলে তিনি এ করলেন। খুব সুন্দরভাবে কবিতাটার মধ্যে মিশেল আছে। আমি পরের কবিতায় যাব। পরের কবিতা হচ্ছে স্বপ্ন। স্বপ্ন কবিতাটি আমরা অন্য প্যাটার্নে, একটু অন্যদিকে আসে। একটা স্বপ্নের মৃত্যু, দূরত্ব, সমস্ত কিছু নিয়ে একটা অদ্ভুত অনুভূতির একটা জায়গা থেকে এই কবিতাটা লেখা। জল খেয়ে তবে আরেকটি বিশ্বস্ত এটা, সেটা হচ্ছে যে মোটামুটি একই প্যাটার্নের বা একই চলনের কবিতা অরুণবাবু লেখেন।
4-5 লাইন, আবার 4-5 লাইন, আবার 4-5 লাইন, এরকম করে করে যাবে। আমি কোনো লাইনগুলো প্রত্যেকটা একটু দীর্ঘ, একটু বড়, বেশ কয়েকটা, অন্তত 10-12টা করে শব্দ থাকে। অনেক প্যাটার্ন থাকে না, যে ওপরে 4টে শব্দ, তারপরে সপ্তাহে তারপরের লাইনে 5টা শব্দ, তারপরে 300, এই বিভিন্ন যে ভাবে আমরা কবিতা নির্মাণ করি, সেই আর স্বতন্ত্র স্বর যেমন আছে, স্বতন্ত্র স্টাইলটাও তিনি একই রকম ভাবে রেখেছেন। পরের কবিতাও আমাদের একই রকম ভাবে। খুব পথ চেনা হয়ে গেছে, তাই হারাচ্ছ রোজ, ডুবে যাচ্ছ। জেগে উঠে একবার চোখ মেরে আরো দীর্ঘ জনারণ্যে ডুবে আরো দূরে হারাচ্ছ নিজেকে। নির্দয় আনন্দে আমি শোক বিপরীত, ঘুমে ঢুলি আর আরো আরো সহজ স্বপ্নের ভেতরে ঢুকে যাই। রং থেকে ভয় মুছে দিই, তারপরেও তোমার কথা রাস্তায় লুটোয়। লুঠেরা জানায় তুমি কত শত পাতা, কত শত ছায়ার বিকারে তুমি ঘুমন্ত জ্যোৎস্না হয়ে প্রত্যেক ঘরে ঘরে আত্মা ফেরি করো। আমাদের আকাশের ফুলে, আমাদের মাটির জিহ্বায় যত গন্ধ স্বাদ, পরিণতিক্রমে তাকে ঘুরে ঘুরে ভগবান করি। আহা শাক পাতা, আমার জন্য অযথা জন্মেছ, আর তার প্রজাপতি দিনে আমি ছুটেছিও খুব। আজ যাকে দেখা দিচ্ছ রৌদ্রভেদী, সে কোন সংযমী? আর যে সে উল্কান আকাশের কোন প্রতি মৃত্যুকে ডেকে আনে নিজের জীবনে। একটা দূরত্বের কথা এই কবিতায় যেমন উঠে এসছে, ঠিক ছুতে গিয়েও ছুতে পাচ্ছি না, ধরতে গিয়েও ধরতে পাচ্ছি না। তুমিও ডুবে যাচ্ছ দূরে, আমিও ডুবে যাচ্ছি দূরে। খুব সুন্দরভাবে প্রথম লাইনটাই খুব স্ট্রাইক করছে। খুব পথ চেনা হয়ে গেছে, তাই হারাচ্ছ রোজ। বিপরীতপূর্ণ হচ্ছে না কথাটা, কিন্তু কথা ঠিক। আমি যদি পথ চিনি, তার ঘাতঘাতটা জানি, তবেই তো আমি হারাতে পারবো। আর আমি যদি পথ না চিনি, পথের যে নির্দেশ, সেই নির্দেশে এক বজ্ঞা একরকম ভাবেই আমাকে যেতে হবে। কিন্তু সেই পথ যদি জানা হয়ে যায়, তার গলি উপগলি যদি জানা হয়ে যায়, তাহলে হারিয়ে যেতে সুবিধে হয়। তাই তোমার আমার কাছে আসার পথটা জানা হয়ে গেছে, তাই হারিয়ে যাচ্ছ। আর যত নির্দায় আনন্দে, আমারও কোনো দায় নেই, আমি শোক বিপরীত, অর্থাৎ সুখে আছি। ঘুমের মধ্যে ঢুলছি, তুমি হারিয়ে যাচ্ছ, আমি ঘুমের মধ্যে ঢুলছি, এবং ঢুলতে ঢুলতে আরো সহজ শব্দ, জটিল নয়, একটা সহজ স্বপ্নের ভেতর ঢুকে, স্বপ্নের ঘরে ঢুকে যাচ্ছি। সেই ঘরে ঢুকে গিয়ে প্রথমে যে স্বপ্নের রং আছে, সেই রং থেকে ভয়টাকে মুছে দিচ্ছে। আমার কোনো ভয় নেই, আমার নেই, তোমার নেই, কারোর থাকবে না। আমার সেই স্বপ্নের ঘরে কারোর কোনো ভয় থাকবে না। তাই প্রথম আমি ভয়ের রংটা মুছে দিচ্ছি। খুব সুন্দর করে যে কথা বলেছেন, সেই স্বপ্নের ঘরে তুমি ঘুমন্ত জ্যোৎস্না হয়ে প্রত্যেক ঘরে ঘরে, যত ঘর আছে আরো সকলের ঘরে ঘরে আত্মা ফেরি করো। অর্থাৎ তোমার প্রেম তুমি যেন ছড়িয়ে দিচ্ছ, ভয়হীন ভাবে বিলিয়ে দিচ্ছ। একটা স্বপ্নের তোমার যে আত্মগোপন ছিল, বারবার তুমি আত্মগোপন করছিলে, সেই আত্মগোপনের মধ্যে থেকেও একটা ঘুমন্ত জ্যোৎস্না, এই তোমার আত্মগোপনটার যে রহস্য, সেটা এখানে এলো। আত্মগোপন করছো তুমি চেনা পথে, সেই চেনা পথে যখন আমি স্বপ্নে ঢুকে গিয়ে ভয় মুছে দিচ্ছি, তুমি আত্মগোপন করছো। আত্মগোপন থেকে আত্মপ্রকাশ করলে ঘুমন্ত জ্যোৎস্না হয়ে, সেই ঘুমন্ত জ্যোৎস্না হয়ে তুমি প্রত্যেকের ঘরে স্বপ্নের আত্মা, প্রেমের আত্মা ফেরি করছো। আমাদের আকাশের ফুলে, মাটির জিহ্বায় যত গন্ধ স্বাদ, অর্থাৎ এই প্রকৃতির কথায় তার মধ্যে এসছেন, এবং আমরা তার পরিণতিক্রমে সেই তারই পেছনে ঘুরতে ঘুরতে তাকে এক একটা ভগবান তৈরি করছি। যে শাক পাতা আমার জন্য জন্মেছ, আমাকে পুষ্ট করবে, সেসব প্রজাপতি দিনেও, সেই সব ভালোবাসার প্রেমিক দিনেও আমিও ছুটেছি। কিন্তু এইবার স্বপ্নের একটা মৃত্যুর জায়গা, আজও যার কাছে প্রেম ঈশ্বরের মতো দেখা দিচ্ছে, স্বপ্নকে ভেদ করছে, করে যায় বাস্তব, যখন উল্কান আকাশের কোণ। আমার জন্য এই যে গুলো বলছেন, এই
শাক পাতার প্রজাপতি দিন আমিও ছুটেছি খুব। আজ যাকে দেখা দিচ্ছ, আজ যাকে দেখা দিচ্ছ, রৌদ্রভেদী সে কোন সংযমী, আর যে সে উল্কা আকাশের কোন। প্রতিমৃত্যুকে ডেকে আনে নিজের জীবনে, নিজের মৃত্যুকেও ডেকে আনে। স্বপ্নই যেন নিজের মৃত্যুকে ডেকে আনছে, এইটা একটা তিনি বললেন। এটা মানে একটা স্বপ্নের সম্ভাবনা যেখানে ভয় নেই, কিছু নেই। আবার প্রতিমৃত্যু বলতে যে শুধুমাত্র মৃত্যুকেই ডেকে আনা নয়, মৃত্যুর বিপরীত শব্দকেও ডেকে আনা যেতে পারে। সেইভাবে এই কবিতার মধ্যে জীবনের কথাও সেসব দিয়ে আছে, কিন্তু স্বপ্নের একটা মৃত্যু আছে। স্বপ্নটা বিরোচ্ছে, তারপর সেই স্বপ্নটা থাকছে, কিন্তু সেসব দিকে গিয়ে তিনি যে জায়গায় যাচ্ছেন, যে রৌদ্রভেদী, রোদ্দুরকে ভেদ করে যাচ্ছে, যে এই জায়গাটায় তো সেইটা খুব সুন্দর করে, সেটা কি কোনো রৌদ্র ভেদ করে যাচ্ছে, সে কি কোনো আকাশের কোনো উল্কা, উল্কা যখন ঢুকে পড়ে বায়ুমণ্ডলে সে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, ঠিক সেই জায়গাটার কথাটাই আমার মনে হচ্ছে উল্কার সাথে তুলনা করে। সে যেন উল্কার মতো প্রতিমৃত্যুকে স্বপ্নের ভেতরে ঢুকতে গিয়ে সে যেন জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। সেই রকমের একটা দৃশ্যকল্প আমার চোখের সামনে ভাসছে। খুব সুন্দর কবিতার টোটালিটিতে পড়লে, আস্তে আস্তে কবিতার ভেতর ঢুকলে খুব সুন্দরভাবে এটা আপনার কাছে আসবে। আমি পরের কবিতা পড়ব। সেই কবিতাটির নাম হচ্ছে টোল। আবার হলুদ ভোর, প্রজাপতি কাটা চৈত্রের মতো একটা সলজ্জ দিঘি আটকে আছে ভয়ানক বিকেল বেলায়। আমাদের স্বল্প মৃত্যু উলঙ্গ করছে উপবাস। ভয় রাখা বেগুনি শিল্প পাত্রে, এগুলো কি নতুন রঙের গাছ? আদরের মোম যে কোনো রোদেই গলে যাও, কথাগুলো দোলে আর আলোকিত রেখাকে কাঁপায়। এবার নিঃস্ব চোখ খোলো, আর হরবোলা দৃশ্যের প্রগতিরা চঞ্চল হয়ে যায়। তুমি আজ প্রথম বাঁচলে চোখ খুলে, শুরু হলো গান সাম্প্রতিকে। আধার পেরিয়ে যাওয়া ধারাবাহিকের প্রথম পর্বের আলো ঠিকমতো বোধগম্য নয়, যেন অলস তুফান। প্রজাপীড়নের স্বপ্নে রাষ্ট্র হয়ে ওঠে তোমার মন্থর গালে টোল। শিশিরের বিবর্তন ভুলে সারাদিন মুক্ত খুঁজে যায়। কবিতার মধ্যে একটা হ্যালুসিনেশন এসছে। লাইভ প্রোগ্রাম বলেই বলছি, বৃষ্টি নেমেছে বাইরে, খুব ভালো, আর প্রচন্ড রোদ্দুর, গরম ছিল। আমার এখানে বৃষ্টি হচ্ছে, জানি না কতক্ষণ থাকবে, কিন্তু বৃষ্টি একটা সবসময়। আর তার সঙ্গে অরুণ পাঠকের প্রেমের কবিতা দারুণ জমে যাচ্ছে না? একটা হ্যালুসিনেশন, ভোর এবং বিকেল। আবার হলুদ ভোর, প্রজাপতি কাটা চৈত্রের মতো একটা সলজ্জ মানে লজ্জা পাওয়া দিঘি আটকে আছে ভয়ানক বিকেল বেলায়। একটা ভোর আর বিকেলের দেখবেন আলো, যখন শিল্পীরা ছবি আঁকে, এই দুটো আলো প্রায় গোধূলি এবং ভোর প্রায় কাছাকাছি। আমি ছবি আঁকতে জানি না, কিন্তু আমার মনে হয়েছে বিভিন্ন ছবি দেখে বা এমনি ফটোগ্রাফিতে, যে অনেক সময় আমরা গুলিয়ে ফেলি যে সূর্য যখন ডুবছে বা সূর্য উঠছে, কোনটা সানসেট আর কোনটা সানরাইজ। তো এখানেও সেই যেন আলোটার একটা মিশেল তিনি বলছেন। এবং আমাদের স্বল্প মৃত্যু উলঙ্গ করেছে, আমাদের ছোট্ট ছোট্ট যে মরে যাওয়া আছে সেটা উলঙ্গ করছে কোনো কিছু না পাওয়া, উপবাস। ভয় রাখা বেগুনি শিল্পপাত্রে, বিষ শিল্পপাত্র, একটা শিল্পের মতো, মানে সেটা খুব কারুকার্যময় শিল্পপাত্র, যার দিকে সকলের ভালো লাগবে, কিন্তু তার মধ্যে বিষ আছে। সেখানেও কিছু রঙিন রঙের, নতুন রঙের গাছ, কিন্তু আদতেও সেটা পার্থেনিয়ামের মতো বিষের ব্যাপার আছে। এই যে বলছে গলে যাও, সত্য কাঁপছে, চোখ খুলে বাঁচা শুরু করলে তুমি আজ। আর হরবোলা দৃশ্যের প্রগতিরা, হরবোলা মানে দেখুন, হরবোলা তো আপনারা সকলে জানেন, বিভিন্ন রকমের গলা করা। তো সেই বিভিন্ন রঙের গলা করার যে, এটা একটু ব্যঙ্গ করেই বলা আর কি।
যে সত্যি নয়, সত্যির কাছাকাছি কাছাকাছি যে প্রগতি, সুন্দর করে হরবোলা প্রগতি। তার মানে হচ্ছে ব্যাঙ নয় ব্যাঙের মতো ডাকা, ময়ূর নয় ময়ূরের মতো ডাকা, সেরকম কাক ময়ূর সাজার মতো আর কি। সেই রকম প্রগতিটা চঞ্চল হয়ে যায়। তুমি আজকে চোখ খুলে বাঁচলে, আর তারই সাথে সাম্প্রতিক আজকে গান শুরু হলো। প্রেমকে প্রথমে এই যে প্রথম বলছে প্রথম পর্বের আলো, আধার পেরিয়ে যাওয়া ধারাবাহিকে, ধারাবাহিকভাবে যে আধার পেরিয়ে যাওয়ার প্রথম পর্বটা আলো খুব ভালো বোঝা যায় না, সেটা খুব একটা যে একটা অলস তুফান, কথাটাও বললেন তুফান, সেটা অলস। এইটি হচ্ছে একটা পরাবাস্তব বা রিয়েলিজমের কথা, যে হিট করতে হবে ঠিকই সেই জায়গায়, একটা মেশাতে হবে ঠিক এই করে, উল্টো করে, যা ভাবনার মধ্যে আসবে না। তুফান মানে ঝড়, প্রচন্ড অশ্ব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়া, তাকে বলছে অলস। অর্থাৎ সাধারণ ঝড় নয়, আয়লা আমফানের মতো, লায়লার মতো ঝড়, হুদহুদের মতো ঝড়, ফণির মতো ঝড়। সে অলস তুফান, ঠিক বোধগম্য নয়। প্রথম পর্বের আলো সেটা ঠিক বোধগম্য নয়, এবং তুফান, যে তুফান আসবে এই প্রগতির, সেটাও ঠিক বোধগম্য নয়। খুব সুন্দর বলেছে, প্রজাপীড়নের স্বপ্নে রাষ্ট্র হয়ে ওঠে তোমার গালে পড়া টোলের মতো। তোমার তোমার মন্থর গালে গালে টোল, শিশিরের বিবর্তন। অর্থাৎ তুমি ঐশ্বর্য খুঁজে যাও, কিন্তু শিশিরের মতো প্রাণ, শিশির যে জল, জলের মধ্যে প্রাণ আছে, মুক্ত, সেটা হয়তো অনেক দামি, সেটা সমুদ্রের তলায় ঝিনুকের বুকে যেভাবে মুক্ত তৈরি হয়, তা হয়তো অনেক দামি পৃথিবীতে, কিন্তু তার প্রাণ নেই, নিষ্প্রাণ। কিন্তু একটা শিশিরে প্রাণ আছে, শিশিরের স্পর্শ পেয়ে একটা তৃণ বাঁচতে পারে, এই পৃথিবীটা আরো সুন্দর, সুজলা সুফলা হতে পারে। সেই ধরনের কথাই আমি যতটা বুঝতে পেরেছি, ততটা, বা আমার কাজ যতটা বুকে বাজছে, সেইভাবেই বলেছি। কবির সাথে বা আপনাদের সাথে নাও মিলতে পারে, না মেলাটাই ভালো। আমার পরের কবিতা পা, এরকম একটি অনুভবের কবিতা। আবার রোদের ভাষা তোমার রাস্তায় কাঁটা দিল, তোমার ক্ষত পা সূর্য তার মুখ দিয়ে চাটে, পায়ের আশ্চর্য কান্না রাস্তাকে মলিন করে দেয়, অহংকার তোমাকে মানায়, তোমাকে জড়িয়ে থাকে কুঁচো কুঁচো রাস্তার দানব। প্রকৃতি তোমার, তবু তুমি ছেড়ে যাও ফুলের সংযম, গাছ আত্মসুখ। আমি তো যাত্রা থামিয়ে ওই দুপুরকে সহবত শিখতে বলেছি। মর্মাহত রৌদ্র আমাকে চেনে না, আমার সে ভাষা নেই। আমি চলে যেতে আসি, তোমার গন্ধসুখী রোদ তাই এত ভয় পায়, ওঠবোস করে, কেঁদে ফেলে। যতদূর আমার আশ্রয় ততদূর পৌঁছে যায় তোমার যাপন প্রতিভাষা। ঝুলি ভরা অপমান, শব্দ ভরা ক্ষোভ, বিশ্বাস, নেভানো সন্ধ্যা নিয়ে বসে থাকি, নেভানো সন্ধ্যা নিয়ে বসি। জীবন তাচ্ছিল্য করা সুখ কোনো নদীর তো নয়, সে হয়তো সমুদ্রে যাবে না, তবু যে গভীর ক্ষত রেখে যাবে পৃথিবীর বুকে, তা আমাকে স্বপ্ন দেবে, সম্ভাবনা ফিরিয়ে আনার। তুমি বেঁধে রাখো সেই সব রোদের যৌবন। প্রচন্ড আশাবাদী কবি, কবিতা এখানে বলেছেন, অনুভবের কথা, শব্দের নানা রূপের আড়ালে আছে সেটা, এবং ক্ষত দুঃখ বেদনা সবটাই এই আপনি কবিতার মধ্যে পাবেন। কিন্তু রোদেরও একটা ভাষা আছে, সেটা কঠিন, এবং সেটা সৃষ্টির কথা, সেটা একটা পুরুষের মতো, সেইটা সেখানে বলেছেন। এবং আহ, যারা তোমাকে এই যাত্রায় থামিয়ে, এই যে ফুলের সংযম তুমি ছেড়ে যাও, গাছের আত্মসুখ, সেই একটা রৌদ্র এবং গাছপালার যে বিষয়, প্রকৃতি এবং তার সৃষ্টির কথাতেই ফিরে গেছেন কবি। সেখানে তিনি দুপুরকে বলেছেন যে তুমি সহবত শিখতে বলছি তোমাকে, কিন্তু মর্মাহত রৌদ্র, সে প্রচন্ড রৌদ্র দিয়েও সে সে আমাকে চেনে না। আমি তাকে, আমি চলে যেতে আসি, তোমার গন্ধ সুখী রোদ তাই এত ভয় পায়। তোমার গন্ধে যে সুখ, যে রোদ, যে গন্ধ, তোমার প্রকৃতির গন্ধ পাওয়ার জন্য যে রোদ সুখ হয়, রোগে দৌড়েও যে সুখ হয়, সে ভয় পায় তাকে চলে যেতে বললে। সে ওঠবোস করে, সে কেঁদে ফেলে।
ঝুলি ভরা অপমান, শব্দ ভরা ক্ষোভ, বিশ্বাস নেমানো সন্ধানী। এই এই এবার তিনি পজিটিভ দিকে এলেন। পজিটিভ কবিতাটাকে একটা জায়গা থেকে আসছিলেন যে আবার রোদের ভাষা তোমার রাস্তায় কাঁটা দিল, তোমার চলে যাওয়ার রাস্তায় রোদ, তোমার প্রেম তোমাকে কাঁটা দিচ্ছে, রাস্তায় যেতে দিচ্ছে, তোমার ক্ষত বিক্ষত পা, তুমি যেতে পারছো না। অহংকার তোমাকে মানায়, কিন্তু তা সত্ত্বেও তুমি আত্মসুখ, গাছের সুখ, স্বপ্ন, সেগুলোকে ছেড়ে যাচ্ছ। আমি তাই ভয় দেখাচ্ছি রৌদ্রকে, আমি বলছি, শাসন করছি, কিন্তু রৌদ্র সে তোমার গন্ধ সুখী, সে তোমাকে ছেড়ে যায় না, সে সে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে চায়, সে ক্ষমা চায়। তাই ঝুলি ভরা অপমান, শব্দ ভরা ক্ষোভ, বিশ্বাস নেভানো, কত ঝুলি ভরা অপমান সোজা সাপটা কথা, শব্দ ভরা ক্ষোভ এটাও ভালো কথা, এবং সুন্দর কথা যেটা এই 1 2 3 করে উঠলো যেখানে, সেই বিশ্বাস নেভানো সন্ধ্যা, অন্ধকার, বিশ্বাস নেভানো, আলো নিভিয়ে দিয়েছি। খুব সুন্দর, কারণ দৃশ্যকল্পটা ভেসে ওঠে চোখের সামনে। বিশ্বাস নেভানো সন্ধ্যা নিয়ে বসে আছি। জীবন তাচ্ছিল্য করা সুখ কোনো নদীর তো নয়, জীবন তাচ্ছিল্য করা সুখ কোনো নদীর তো নয়। সে হয়তো সমুদ্রে যাবে না, অর্থাৎ তার সঙ্গম নেই, কিন্তু সে যে গর্ত রেখে যাবে, সে যে দাগ রেখে যাবে, যে গভীর ক্ষত রেখে যাবে, সেই গভীর ক্ষত থেকে যে বহমানতা, চলে যাওয়া, যে চলে যাওয়ার কথা বলছে, চলে যাওয়ায় আটকে যাচ্ছে, সেই চলে যাওয়ার যে স্বপ্ন, এগিয়ে যাওয়ার যে স্বপ্ন, বয়ে যাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন তা আমাকে স্বপ্ন দেবে সম্ভাবনাকে ফিরিয়ে আনা। এবং তুমি বেঁধে রাখো সেই সব রৌদ্রের যৌবন, যে রৌদ্র তোমাকে যৌবন নিয়ে তোমার গন্ধ সুখী হতে চায়, তাকে তুমি খুব অদ্ভুত সুন্দর কবিতা। প্রকৃতির সঙ্গে রৌদ্র, রৌদ্রের সঙ্গে নদী, তার সাথে আমার ফিলিংস মিলে মিশে গিয়ে একটা অদ্ভুত মাদকতা আছে কবিতার মধ্যে। বলছে যে তবু যে গভীর ক্ষত রেখে যাবে পৃথিবীতে, আমাকে স্বপ্ন দেবে সম্ভাবনা ফিরিয়ে আনার। তুমি বেঁধে রাখো সেই সব রোদের যৌবন, তুমি সেই রোদকে বুড়ো হতে দিও না, বৃদ্ধ হতে দিও না। সন্তান উৎপাদনে সে যেন সবসময়, এবং প্রেমে সে যেন সবসময় ডগমগ থাকে। তাহলেই সৃষ্টি ফিরে আসে, মানবতা চলতে থাকে। খুব সুন্দরভাবে, একটা দারুণভাবে অনুভবের মধ্যে দিয়ে বুঝিয়েছেন। পরবর্তী কবিতা সম্মোহন। এমনই সাদা তার চোখও নেই, আদিগন্ত মাঠের মতো একা, যে কেউ দেখেছে তার ভালো, ভদ্র মন পড়াতে চেয়েছে। তখনই ধস্ত রুগ্ন তাকে আমরা ভালো করে দেখি, যে আসলে অনন্তের না দেখা তিমির, সে আসলে বোধ শব্দে কুলিয়ে ওঠে না। সাদা ও তিমির, তাও আপত্তিকর, ছুটন্ত তীর কিংবা মুখবদ্যান, অসহ্য কেন্দ্রীভূত আমূল বিস্তারে, সে যখন দেহকে কাঁপায়, বারবার মৃত্যু ঘটে। উপমা শল্যকরণী, আবার জাগায় জিহ্বাটি অপ্রস্তুত চাদরের মতো পুরনায় পবিত্র হতে থাকে। দৃষ্টিও ভঙ্গুর বিশেষ, তার কোনো প্রকৃত হয় না। আপেক্ষিক তুমি, নৌকো চড়লেও নদী প্রবাহ দিল, আবার নদীকেও নৌকা জুড়ে তুলে রাখলে ঘরে। এমন অনতিক্রম্য দেখা, এমন সর্ষের ফুল প্রেক্ষাপট বদলে দেয়, আর আমরা অসুখ মনে করে সম্মোহিত করি। একটা দ্বন্দ্ব, একটা জাদু বাস্তবতা যেন এই কবিতাটার মধ্যে লুকিয়ে আছে। সাদা মানে পরিষ্কার, স্বচ্ছ, সফেদ, কিন্তু সে অন্ধ, তার চোখ নেই। কেউ দেখেছে, যখন আমি তখন কখন দেখতে পাই তার চোখ নেই? যখন কেউ দেখেছে তার ভালো, বজ্রমন পোড়াতে চেয়েছে, তখনই ধস্ত রুগ্ন অবস্থায় আমরা ভালো করে তাকে দেখি। এই সত্য, এই সহজ, তার তো কোনো চোখ নেই। সে আসলে অনন্তের না দেখা তিমির, যে অনন্ততে যে অন্ধকার আছে, সেই না দেখা তিমির, সে আসলে বোধ শব্দে কুলিয়ে ওঠে না। এই যে তিনি বললেন যে বোধ শব্দে কুলিয়ে ওঠে না, এই বোধ শব্দে কুলিয়ে ওঠে না যে ফিলিংস, যে অনুভব, এটাই কবিতা, যা ব্যাখ্যা করতে পারা যায় না, ব্যাখ্যার অতীত। বোধ শব্দে কুলিয়ে ওঠে না, খুব সুন্দর করে বললেন যে এইটাকে শব্দ দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো না। সে অনন্তের না দেখা তিমির, সেই ধস্ত সাদা যার চোখ নেই, সে আসলে অনন্তের অন্ধ তিমির। সাদাও অনন্তের কাছে যেন অনন্ত তিমির, তাও যেন সেই না দেখা তিমিরের মতনই হয়ে যায়, যদি সেই সাদার কোনো চোখ না থাকে। সাদা ও তিমির, তাও আপত্তিকর। এবার এই দ্বন্দ্ব নিয়ে মৃত্যু বিশল্যকরণীর কথা বলেছেন, শব্দকে স্বাদ, পবিত্র হতে থাকে, পবিত্র হওয়ার কথা বলেছেন।
কিন্তু মন যে গতিতে যায়, সেই ঢেউ দিলেও পথ ও বাহন দুটোই এখানে কবি অদৃশ্য হলো এবং বাতা বন্ধ রইল। অর্থাৎ নৌকা চড়লে নদীও প্রবাহ দিল, আপেক্ষিক তুমি নৌকা চড়লেও নদীও প্রবাহ দিল, আবার নদীকেও নৌকা জুড়ে, অর্থাৎ পথটাও রাখলাম, বাহনটাও রাখলাম, দিয়ে সেটাকে আমি ঘরে তুলে রাখলাম। যখন এইরকম দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম, সাদা কালো পথ আছে, বাহনও আছে, কিন্তু আমার কোথাও যাওয়া হচ্ছে না, এই যে দ্বন্দ্বের মধ্যে আমি রয়ে গেলাম, বারবার যে মৃত্যু ঘটছে, সেই উপমা কি বিশল্যকরণের মতো বারবার বাঁচাবে? এই সব কিছু দ্বন্দ্বের মধ্যে যখন আমি আছি, তখন এমনই একটু অনতিক্রম্য দেখা তুলে রাখলে, এমন সর্ষের ফুল প্রেক্ষাপটটাই বদলে দিল যে আমি বুঝতেই পারলাম না প্রেক্ষাপটটা, যেটা আমি বলেছেন সেটা আসলে আমরা অসুখ মনে করে সম্মোহিত করি। আমরা এটাকে অসুখ মনে করি যে বুঝতে পারলাম না, বা হ্যালুসিনেশন বা সিজোফ্রেনিয়া, মানসিক যে দ্বন্দ্ব, বুঝতে পারছি না। সেটা খুব সুন্দরভাবে এই কবিতাটা বলেছেন। আমি কবিতার প্রায় শেষ লগ্নে চলে আসছি। আরেকটি কবিতা পড়বো, সেটি হচ্ছে, এটি পড়ি, ব্যর্থ প্রেমের একটি কবিতা পড়ি। কবিতার নাম হচ্ছে কাক। একটাই বিপজ্জনক ঘরে একাধিক কাকেরা আসছে, বিশ্রামে বসেছে রূপ, অন্ধকার অতিথিরা একজোট, তোমার পৃথক স্বর গলা ধাক্কা খায়, বিনম্র বৃষ্টিরা হাসছে, একটা নদীয়ে গড়িয়ে পড়ল, প্রবাহের যথার্থ ছাত্রী তুমি। দৃশ্য হয়তো থাকবো না আর, ক্ষণভঙ্গুর ছায়াও না, সঙ্গ ডাকলে অনুসারী হব, সর্বনামে সর্বনামে থাকবে সব, মন্তপ্রুত ফুলেরা থাকবে ঈশ্বরভোগী, সূর্যও নামছে ব্যক্তিগত অন্ধকারে, সকল ব্যক্তিগত সাধারণ হয়ে আছে। তোমারও বক্ষ জুড়ে জাদুঘর, একাধিক বিশ্বাস কফিনে, হেরে যাচ্ছে স্রোত প্রতিরূপ, তীক্ষ্ণ স্বর ঠান্ডা খোলসে ঘুমোয়, ছবিরাও দানা বাঁধছে না, তোমার ভৌতিক অনিদ্রায় স্বপ্ন সম্ভব পুরুষেরা মুখ বেঁধে কালো কালো আত্মার মতো। খুব সুন্দরভাবে একটি ব্যর্থ প্রেমের কবিতা লিখেছেন। প্রেম একটি হাজারটা, এতটা একটাই বিপজ্জনক ঘর, প্রেমের ঘর, সেখানে একাধিক কাকেরা জুটছে আর বিশ্রাম নিচ্ছে রূপ, অন্ধকার অতিথিরা একজোট হচ্ছে সেই বিপজ্জনক ঘরে। তুমি পৃথক গলার স্বর, তোমার প্রেমের ভাষা ভিন্ন, তোমার দৃষ্টিভঙ্গি ভিন্ন, কিন্তু তুমি গলা ধাক্কা খাচ্ছ কেন? প্রেম সে রিলিজ করছে তার প্রেমিকদের, সে আস্কারা দিচ্ছে আরো প্রেমিকদের, তুমি সেখানে একা মনে করছো, তুমি ধাক্কা খাচ্ছ। একটা বৃষ্টি নদী হয়ে গড়িয়ে পড়ছে, খুব সুন্দর দৃশ্যকল্প, প্রবাহের যথার্থ সেই প্রবাহে বয়ে যাওয়ার ছাত্রী তুমি। তারপরে অভিমান ফিরে এসে বলছে দৃশ্য হয়তো থাকবো না, এই দৃশ্যে আমি থাকবো না, ক্ষণভঙ্গুর ছায়া হয়েও থাকবো না, সঙ্গ সবাই মিলে যদি ডাকে তাহলে থাকবো, কিন্তু সেটা সর্বনামে নামে, নিজের নামে না, নাউন হয়ে না, সর্বনামে থাকবো, বিশেষ্য হয়ে নয়, সর্বনামে থাকবো। মন্তব্যুত ফুলেরা, যারা সেই মন্তব্যুত ফুলেরা এই পৃথিবীতে, যার ঠিক, যার আমাদের সময় দেখেছি, আজকের যুগেও দেখছি, একটু এস্টাবলিশমেন্ট যার আছে, গায়ের রংটা একটু ফর্সা, ভালো একটু হিরো হিরো দেখতে, বাপের পয়সা আছে, একটা লাখ টাকা দামের বাইক কেনার ক্ষমতা আছে, নারী তার। তাই হাজারটা কাকের মধ্যে প্রবাহের মতো গড়িয়ে পড়া তোমার যে ছলনা, তোমার যে লগ্না, তা তুমি ওদিকেই ধাবিত হচ্ছ। তাই মন্ত্রপুত্র ফুলেরা থাকবে ঈশ্বরভোগী, তারাই তো ঈশ্বরের সর্বসুখ, তারাই তো ঈশ্বরভোগী, মানে এখানে স্বর্গের ভোগ, সেই স্বর্গের ভোগ তো তাকেই করবে। তোমারও বক্ষ জুড়ে জাদুঘর, এবার বলতে শুরু করলেন ঢুকে গিয়ে, তোমার বক্ষ জুড়ে জাদুঘর, তো স্বপ্ন মরে গেছে, স্বপ্ন নেই, স্বপ্ন অ্যাডজাস্ট করেছে স্বাচ্ছন্দ্যের সাথে, একাধিক বিশ্বাস কফিনে, হেরে যাচ্ছে স্রোত প্রতিরূপ, তীক্ষ্ণ স্বর ঠান্ডা খোলস, তীক্ষ্ণ যে স্বর তোমার কোথায় গেল, সে ঠান্ডা খোলসে ঘুমায়, ছবি আজ কোনো ছবি, তোমার স্বপ্নের কোনো ছবি আজ মিলছে না, দানা মানছে না, তোমার ভৌতিক অনিদ্রায়, খুব সুন্দরভাবে, তোমার ভৌতিক যে অনিদ্রা, সেই অনিদ্রায় তুমি আজ জেগে থাকছো, তোমার ঘুম আসছে না, পাগল হয়ে যাচ্ছে, তোমার স্বপ্ন মিলছে না, যে স্বাচ্ছন্দ্যের সাথে তুমি অ্যাডজাস্ট করেছো সেই ঈশ্বর ভোগীদের সাথে। আর বাকি আমার মতো প্রেমিকেরা তারা মুখে কালো কাপড় বেঁধে, মুখ ঢেকে তারা
ঘুরে বেড়াচ্ছে স্বপ্ন সম্ভব পুরুষেরা, মুখ বেঁধে ঢোকে কালো আত্মার মতো। কালো আত্মা ছাড়াও কালো আত্মা হয়ে যাচ্ছে, কালো কাক আর এখানে কালো কালো আত্মা। খুব সুন্দর কবিতা, আত্মপ্রতিবাদী একটা চেহারা বা শোক নিয়ে, যে শোকটা শরীরে, আত্মার কথা বলছেন, যে আত্মা ঘুরে বেড়াবে, শরীর পাবে না। এই যে বলেছেন ছবিগুলো ওই যে ভেঙে যাচ্ছে, ছবিটাও দানা বাঁধছে না, এটাও ঠিক কল্পনা করে নিলাম ভাবে, যে ছবিটা যেমন তার স্বপ্ন যেমন মিলছে না, তেমনি এখানেও সব আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছে, আত্মাটা শরীর পাচ্ছে না। সেই কালো কালো আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছে তার ভৌতিক অনিদ্রার পাশে। আরেকটা পড়ে ফেলি, 1 ঘন্টা হয়ে গেছে পড়াটা। কিন্তু অনেকে আজকে প্রথমে আমাকে বলতে দেরি করেছেন যে আছি, সেই জন্য আমি দেখলাম তোমার 4-5 মিনিট হয়ে গেছিল। যাকে আমি অরুণবাবুর শেষ কবিতাটি পড়ি, এটা প্রেমের কবিতা পড়ে। প্রেম, সবটাই প্রেম, দুঃখ, বেদনা, যন্ত্রণা নিয়ে আছে। এই কবিতার নাম হচ্ছে রং। তোমার মাথায় একটা সরোবর আছে, তার তীরে আমি একটা তাঁবু পেতে আছি। তাঁবুতে জঘন্য শীত, তাঁবু খুব নির্মম ও সঙ্গত। উকুটে একটা লোক, তোমার সৌন্দর্যে সে ঈশ্বরও নামায়। তুমি শান্ত বাতাসে লেখো ছুটির নোটিশ, উষ্ণতা বাড়ে। সরোবর পোতা আছে সাময়িক রং, তবু তার জল রংহীন। তাঁবুতে বিষাদ রং লাগানো হয়ে গেছে, তবু এক নদী ছুটে এলো। নির্ঘাত তুমি নিরপেক্ষ আগুন চেয়েছ, তুমি চাও প্রতিবেশী তোমায় দেখুক, তোমার চর্চার ঢেউ চেটে খাক রং নিরুপায়ী। আমি তাঁবু থেকে বেরিয়ে পড়েছি, গতিবিধি তোমার হাতেই। তোমার মন্ত্র গুণে জল স্থির, সঙ্গীত উচ্চকণ্ঠ, মেধাও স্থবির হয়ে যায়। প্রকৃতির ভারসাম্যে তুমি এক নতুন বিধাতা, যাকে একটা নারী ভেবে, যাকে শুধু প্রকৃতি ভেবে ভুল করেছে পথিক। খুব সুন্দর কবিতা, প্রেমের কবিতা। এই কোন প্রেম? এক অন্য প্রেম, যে প্রেম ঈশ্বরকে দেবী বলে, প্রকৃতি বলে মেনে এসেছি, তা তো নয়। সেখানে প্রকৃতির ভারসাম্যে তুমি এক নতুন বিধাতা। প্রেমও এখানে বিধাতা হয়ে যাচ্ছে, যাকে নারী ভেবে, প্রকৃতি ভেবে ভুল করেছে সবাই। যৌবন সাময়িক, ওই যে সরোবরটা আছে তা রংহীন, রঙও সাময়িক, সেটাও কখনো কখনো রংহীন হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে সংকেত আসে, মাঝে মধ্যে যে সংকেত আসে না তা না, সংকেত তুমি দাও। ওই যে নিঘাত তুমি, তবু এক নদী ছুটে এলো। নিঘাত তুমি নিরপেক্ষ আগুন চেয়েছো, কিন্তু কেন চেয়েছো? তুমিও চাও যে তোমার গুণ, তোমার প্রশংসা, তোমার প্রণয় প্রেমীরা, তোমার তোমার চর্চার ঢেউ চতুর্দিকে চলতে থাকুক। আমি তাঁবু থেকে, সেই যে তাঁবু, তোমার মাথায় একটা সরোবর আছে, তোমার মাথার মধ্যে একটা রং খোলা একটা জায়গা আছে, একটা সরোবর আছে, অনেক রং আছে, তার পাশে আমি তাঁবু নিয়ে আছি, কাছাকাছি আছি তোমার মস্তিষ্কের, তোমার চেতনার কাছাকাছি আছি, হয়তো হৃদয়ের কাছাকাছি নয়, তোমার চেতনার কাছাকাছি গিয়ে আছি, কিন্তু সেই সরোবরটা রংহীন। আমার তাঁবুতেও জঘন্য শীত, সেখানে কোনো উষ্ণতা নেই। মাঝে মাঝে সংকেত আসে, তাই বিষাদ মুছে যায়। কিন্তু এতদিন যে একটা হ্যালুসিনেশনের মধ্যে ছিলাম, ইলিউশনের মধ্যে ছিলাম, যে তুমি প্রেম, তুমি বিধাতা, ওই আরেকজন এসে বলছে যে তোমাকে ঈশ্বর নামায়। হ্যাঁ, তোমার সৌন্দর্যে সেই ঈশ্বরও নামায়। সেই ঈশ্বরই ভেবে এসছি, সেই ঈশ্বর ভেবেছি হয়তো প্রকৃতি, নারীকে, সে এক প্রেম, সে এক আলাদা ঈশ্বর। খুব সুন্দর কবিতা জার্নিতে গেলাম আমরা আজকে আমাদের ভালো লাগা কবিতার, চেনা কবির ভালো লাগা কবিতার অনুষ্ঠানে। ইতিমধ্যে অল্প একটু প্রেমের মতো বৃষ্টি দিয়ে ফাঁকি দিয়ে গেল বৃষ্টি, সামান্য একটুখানি বর্ষণ হওয়ার পর বৃষ্টি থেমে গেছে। আমাদের অনুষ্ঠান শেষ লগ্নে আমি আমার এই অনুষ্ঠানের পক্ষ থেকে এই কথাই, এই কামনাই করব যে অরুণ পাঠক আরও তার কবিতা লিখে চলুক, তার কবিতার মধ্যে দিয়ে আমরা আরো এই ধরনের ফিলিংস, এই মুগ্ধতা অনুভবের কবিতা যে স্বতন্ত্রভাবে তিনি বলছেন, সেই জার্নি তার চলুক। সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে নিয়ে থাকুন। এবং আজকে আমার যারা শ্রোতারা দেখছেন, আমার যারা দর্শকরা দেখছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে একটা কথা খালি বলতে চাই, যে আমি এই সমস্ত প্রোগ্রামগুলোকেই একদম আনকাট অবস্থাতেই, কোনো রকম না করে, সরাসরি একটি চ্যানেল আমার, সেটি হচ্ছে যে শান্তনুর সঙ্গে কবিতা,
সেই শান্তনুর সঙ্গে কবিতায় আমি আপলোড করেছি ইতিমধ্যে, যে প্রোগ্রামগুলো হয়ে গেছে প্রায় 18-19 জনের কবিতা আমি আপলোড করেছি। এই প্রোগ্রামও আপলোড হবে, সবার কবিতায় আপলোড হবে, যাতে থেকে যায় সব জায়গা, শুধু আপনার আমার অন্তর্জালের যে বন্ধু তারা নয়, সারা পৃথিবীর মানুষ যাতে দেখতে পায়, তার জন্য এই ব্যবস্থাটা করছি। শুধু একটাই অনুরোধ যে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, একটু দেখবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, তাহলে এটা ছড়াবে আর। কিন্তু আমরা ওই একটা যেটা যেটা কবিদের মধ্যে যেটা আছে, শুধু শুধু নিজেরটা নিয়েই ব্যস্ত। আমি আমারটুকু হলো ওই সংগঠনে গেলাম, কবিতা আমার পড়া হয়ে গেল, বাকিদের শুনলাম না। সেইটা করার জন্যই, সেটা যাতে না হয় তার জন্যই বলছি যে আপনি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপবেন। তাহলে কি হবে, শুধু আপনার প্রোগ্রামটা দেখেই খালি বারবার দেখবেন না, তাহলে কবিতা তো একটা জার্নি, কবিতা কিভাবে এগোচ্ছে। আমি যেমন কবিতার জয় গানটা করতে চাইছি, এত কিছু করছি এই জন্যেই, সেটা হচ্ছে যে এই কবিতাগুলো সকলের কাছে ছড়াক, কবিতার জয় গান হোক। তাহলে এই বেল আইকনটা টিপলে কি হবে, সাবস্ক্রাইব করলে কি হবে, তাহলে আপনার কাছে যখনই আমি আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন যাবে, এবং নোটিফিকেশন গেলে আপনি কবিতা দেখবেন। যদি মনে করেন যে শুধু নিজেরটা দেখবো বা নিজের একজন বন্ধু কবি তারটাই দেখবো, তারপর আপনি আস্তে আস্তে ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন। তাহলে আমার যে কবিতার উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আমি সকলকে বলছি এক হতে, যে ছড়িয়ে দেবো, সেটা কিন্তু হবে না। তাই সকলকে আমি অনুরোধ করছি, শান্তনুর সঙ্গে কবিতায় এই চ্যানেলটিতে যান, সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন, এবং সকলে ভালো থাকুন। আবার পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।